আম আটির ভেঁপু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখক পরিচিতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস 24 পরগনার ব্যারাকপুর গ্রামে। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 খ্রিস্টাব্দে ম্যাট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে আই.এ. এবং বি.এ. পাশ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথাসাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরন্তন তাৎপর্য তার রচনায় ব্যাপকভাবে প্রতিফলিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। গল্পগ্রন্থ মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল। 1950 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, তাহার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুড় করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, গোটা কতক কড়ি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল, দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কতক খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিকে এক পাশে পিঞ্জরাবদ্ধ অবস্থায় রাখিয়া দিয়াছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার ওপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুড়িয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, ও অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু হাতের পুতুলের বাক্সর সব জিনিসপত্র তাড়াতাড়ি গুছাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া বলিল, আয় এদিকে, শোন। দুর্গার বয়স 11-12, গড়ন পাতলা পাতলা, রং অতটা ফর্সা নয়, একটু শ্যামবর্ণ, বড় বড় ডাগর চোখ, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল, কতকগুলো কচি আম কাটা। অপু আহ্লাদের সহিত বলিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা চুপি চুপি বলিল, চুপ, এখন কিছু বলিস নে। পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল। অপু বলিল, তা মা যদি বকে? দুর্গা বলিল, বকবে আবার কে? তুই এক কাজ কর, একটা নুন আর একটু তেল নিয়ে আয় তো। অপু ভয়ে ভয়ে বলিল, তা তেল নুন আনতে গেলে যে মা টের পাবে। দুর্গা বলিল, তুই যা না শিগগির করে, মায়ের এখন আসতে ঢের দেরি। ঘাট থেকে কাপড় কেচে এখনও আসেনি, তুই যা শিগগির করে। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, এতে করে নিয়ে আসব, তুই তো তেল ঢালতে পারবি নে। দুর্গা বলিল, আচ্ছা তুই যা না শিগগির করে। অপু বলিল, আচ্ছা তুই ততক্ষণে এই কাঠের ঘোড়াটা আর এই খাপড়ার কুচিগুলো পাহারা দিস, ওগুলো যেন কেউ না নেয়। অপু তো মহা আনন্দে নুন তেল আনিতে গেল, কিন্তু মহা মুশকিল হইল তেল লইয়া। একটা তো তেল ঢালিতে গিয়া অনেকটা তেল মেঝের উপর পড়িয়া গেল, দ্বিতীয়ত তেলের ভাঁড় কোথায় রাখিবে? মায়ের কাছে ধমক খাইতে হইবে। দুর্গা বলিল, কি করলি? তেল যে সব মেঝেতে পড়ল। অপু বলিল, মা কি বকবে রে দিদি? দুর্গা বলিল, তা বকবে না, তুই যে সব তেলটাই খেলেছিস। আচ্ছা তুই এক কাজ কর, এই ন্যাকড়াটা দিয়ে মেঝেটা মুছে ফেল। দুর্গা আমের কুচিগুলো নুন ও তেল মাখাইয়া খাইতে লাগিল। অপুও খাইতে লাগিল। দুর্গা বলিল, আরেকটু নুন দি? অপু বলিল, দে। এমন সময় সর্বজয়ার ডাক শোনা গেল, দুর্গা, ও দুর্গা! দুর্গা বলিল, মা ডাকছে রে অপু, তুই এক কাজ কর, এই নারিকেলের মালাটা ওই বাঁশ ঝাড়ের দিকে ফেলে দিয়ে আয়। অপু মালাটা ফেলিয়া দিয়া আসিয়া বলিল, দিদি, আমার মুখে কি নুন তেল মাখা আছে? দুর্গা বলিল, না কিছু নেই, তুই এক কাজ কর, মুখটা মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার ফুরসত নাই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলো খাইতে লাগিল। পরে এখনও অর্ধেক অবশিষ্ট আছে দেখিয়া সে অপুর দিকে চাহিয়া বলিল,
হাত পাত। অপু হাত পাতিল। দুর্গা বাকি আমটুকু তাহার হাতে ঢালিয়া দিয়া বলিল, শিগগির খেয়ে ফেল, মা ডাকছে। অপু তাড়াতাড়ি খাইতে গিয়া বিষম খাইল। সর্বজয়া আবার ডাকিল, দুর্গা, ও দুর্গা! দুর্গা বলিল, যাই মা। দুর্গা উঠানে আসিয়া দাঁড়াইল। সর্বজয়া বলিল, কোথায় বেরিয়েছিলি শুনি? সকাল থেকে তোকে তো বাড়িতে পাওয়া যায় না। দুর্গা কোনো উত্তর না দিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সর্বজয়া বলিল, তোর ওই বাদর ছেলেটা কোথায়? দুর্গা বলিল, ওই তো রোয়াকে বসে আছে। অপু আসিয়া বলিল, মা ডাকছ? সর্বজয়া বলিল, হ্যাঁ, তোরা তো কেবল টো টো করে ঘুরে বেড়াবি আর আমি এখানে খেটে খেটে মরব। হরিহর সবেমাত্র বাড়ি আসিয়াছে। সে দাওয়ায় উঠিয়া তামাক খাইতেছিল। সর্বজয়াকে বলিল, 10 জিতপুরের সে টাকাটা তো আদায়ের। সর্বজয়া জলের ঘটু নামাইয়া রাখিয়া বলিল, হাঁ, সে ভালো কথা। 10 জিতপুরের সে টাকাটা তো আদায়ের। হরিহর বলিল, আমি তো আর জোর করতে পারিনে। তা হোক সে 10 জিতপুরের লোক, তাকে তো আর আমি জোর করে। সর্বজয়া বলিল, তা তোমাকেই বা সে লোকগুলো ছাড়বে কেন? হরিহর বলিল, সে যেবার বড় বউ মারা গেল, সেবারে আমি ওদের আসবার কথায়। সর্বজয়া বলিল, আমায় কোমাকেই তো দেখবার লোক আছে। হরিহর ভাবিতেছিল সে গ্রাম ছাড়িয়া অন্যত্র চলিয়া যাইবে।